নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব ৬৮। আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখিয়া আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসির কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বললেন, তোমরা এখনো ছোটবেলার মতো অভিমান করো? এটা দেখিয়ে হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাইয়া নিজেকে ঠিক মনে করছে। এসব দিকে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ে যাচ্ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেললাম। তুমি আর ভাই বাড়িতে তুলুম ঝগড়া শুরু করে দিয়েছিলে। তুমি বলেছিলে মোজেবের খান ভাঙেছে, আর ভাই বলেছিল সে ভাঙেনি। সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল। আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না। আবার বাড়িতে এসে তোমাদের দুজনকেই মারামারি দেখে রাগে ফুঁসে কুড়াল দিয়ে মারতে এসেছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার পরে ওপরে বেজে গিয়েছিল, বাড়িতে আসলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম। এরপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও দুজন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছ, আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছে। আছে মনে ভাইয়া যান? আলী আহমেদ খান একগাল হেসে বললেন, হ্যাঁ মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লেগেছিল। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়েছিল। কি হয়েছে জিজ্ঞেস করেছিল। তখন আমরা সব খুলে বলেছি। তারপর এক ছোট ভাই বলেছিল ইকবাল খান আমার ব্যাট নিয়ে খেলতে গেছিল, আর এখন ওইখানে গাছের সাথে বেরি খেয়ে ব্যাট ভেঙে গেছে। আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দেইনি। আমি মোজাম্মেল খানকে অনেক ভালোবাসি। সে আমার ভাইয়ের থেকেও বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে এসেছিলাম, তখন মোজাম্মেল খান আর আমার কেউ ছিল না, যে বন্ধুর মতো সব সময় আমার পাশে থেকে সাহস দিত। ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আবার সত্যি খারাপ লাগে। আমি মানছি তানভীর একটু বেখেয়ালি। ও নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু না করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেটাকে বকবে। তার থেকেও বড় কথা, তানভীর যে বোঝানোর চেষ্টা, তানভীর সামনে প্রতিক্রিয়া আবারের প্রশংসা করাটা আমার পছন্দ না। তানভীরের বয়স কম, রাগটা জেদটা এক এক সময় আবিরের কথা একটু একটু আধটু মানে। ওর মনে যদি এরকম উল্টোপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্ব সম্পর্ক থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বললেন, তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকে অনেক বেশি স্ট্রং, আর ওরা সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরে আমি ভাইকে বলে দেব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথে কথা বলছো না কেন? ও আবার কি করেছে? অনেক কি করেছে, ওটা শুনবি বল। আমার বাধ্য ছিল অবাধ্য হয়ে গেছে। একটা মূল কথা, তার কাজ শেষে বাড়ি আসতে হবে। আসতে বলেছি, এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি, কিন্তু সেও বিয়ে করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহই ভালো জানেন। আমার ছেলে আগে এমন ছিল না। কতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে। ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সব অনুমতি দিয়ে দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ কণ্ঠে বললেন, ছেলে বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত কত প্রেশার ঢুকছে। হয়তো আবেগের বশবর্তী হয়ে করা ভুলভ্রান্তির জন্য ভেতরে ভেতরে পুষছে। নিজের বিবেককে সম্মুখীন হতে পারছে না ভাইজান। এমনও হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায়, তুমি রাগারাগি না করে একটু ওকে সময় দিও। আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চায় শোনো। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তার মতামত জানতে চেয়েছি। ও কি চায় বা না চায় সব জানতে চেয়েছি। কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি। আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞাসা করেছি। এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞাসা করেছি। কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে। ওর মাকে পর্যন্ত কিচ্ছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ নেই আমার। আলী আহমেদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেয় না। সে আমার ছেলের বদলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমেদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন, চলে যাচ্ছিস নাকি? আমি কোথাও যাচ্ছি না, খিদা লাগছে, খাবো তাই তোমাকে নিতে এসেছি। আর হ্যাঁ, আমি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি। তোমার সঙ্গে আমার
মনে হয়েছিল, তাই মুখ ফসকে বেরিয়ে গেছি। খেতে লাগছে, খেতে যা। আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্নার স্পেশাল মানুষজন করেছেন। আসিফের বউ, আইরিন আর আমার মেয়ে তো আছেই। তোমাকে রেখে একা খেলে আবার 10টা কথা শোনাবা। তার থেকে বরং তুমি নিজেও চলো। আলী আহমেদ কারো হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটাই শর্তে। আজকে থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যে বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়াই মেনে নিতে হবে। বল রাজি? মুজিবুর খান একগাল হেসে বললেন, আমি রাজি। তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতেই গেছি, তাই বাসা ছাড়া প্রশ্নই আসে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি। কথাটা মাথায় রাখিস। এই বাড়িতে আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিলেন। মোজাম্মেল খান বেরিয়ে যেতে প্রশ্ন করলেন, ভাই হার জিতের কথা বলছিল কেন? ওর তো সারাদিনই এই কাজ, এটা করা ওটা করা। আমার কোন কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়েই তার গবেষণা। কদিন যাবর এক প্রজেক্ট নিয়ে লাগিয়েছে। আমি বলেছিলাম শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিতেতে হাসিতে খুশিতে মতে গেছে। অথচ সেই প্রজেক্টও আমার ছেলে হেল্প করেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তা থেকে খুশি হচ্ছে হোক। তোরা আছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন, ভাইজান আবের সাথে একটা কথা বলিয়েন। আচ্ছা। ইদানিং বন্যার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করেন না। সব কিছু অনেক কিছুদিন হয়ে গেল। তানভীর প্রায় বন্যাদের বাসায় এদিকে আসে। দু একদিন মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিক, কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি। তানভীর ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করেছেন। আজ বিকেলে মোখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থামাতে বলেন। তানভীর এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞাসা করেন, এই বলা, তুমি কি আমার বউরা পছন্দ করো? আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মোখলেস মিয়া আবার বললেন, দেখো ভাই, আমার বয়স কম না, চোখ দেখা মানুষের মনের কথা বুঝতে পারি। সেদিন বন্যার সাথে তোমার দেখেই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গড়িতে যাওয়া আসা নিশ্চিত হয়ে গেলাম। তানভীর এখনও চুপ করে বসে আছে, বলার মতো কিছুই নেই। মুখলিস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শক্ত কণ্ঠে বললেন, পছন্দ করো ভালো কথা, কিন্তু বাইক চালাইয়া কি ঢাকা শহরের বউ পাল্লাতে পারবা? আর বনের আব্বা কিন্তু মোটর সাইকেলের ড্রাইভারের সাথে মেয়ে বিয়া দিব না। সব সময় থাকতে ভালো হও, আর নইলে আমার বইরে ভুলে যাও শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসার দিকে উঠে শক্ত হয়ে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল, ভুলে যাইতে পারবো না। প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব। যেতে না চাইলেও কিডন্যাপ করে নিয়ে যাব, তবু ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টোপাল্টা কথা বলেন, তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড়ে পাঠিয়ে দেব। ওইখানে 3 নম্বর বিয়ে করে সংসার করবেন। তানভীর আগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মুখলিস মিয়া হাসতে হাসতে বললেন, সাব্বাস, ব্যাটার তেজ আছে ভালো। আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসাথে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগে জানিয়ে দিয়েছে, পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মেয়েটা হঠাৎ বলে উঠল, সবাই শোনো, মেঘা আর বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বাঁকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি রাখবো না। যেহেতু খান বাড়ির বড় ছেলে আবির ভাই, স্বাভাবিকভাবে মেঘ সেই বাড়ির বড় বউ, আর মেজু বন্যা মেজ বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। মেঘকে ডাকবো V1 নামে, ভাবি 1, আর বন্যাকে ডাকবো ভাবি 2 মানে V2 নামে। ঠিক আছে? সাথে মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠলো, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলেও বন্যা ভ্রুকুচকে বলল, এসব আমাকে ভাবি V1 V3 V2 এসব কিছু ডাকতে হবে না। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামি স্বরে বলল,
না, এ হতে পারে না। আমার হৃদয়স্পন্দন ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত হয়ে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো। ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। তার ছিঁড়ামার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইয়াকে গিয়ে বলবো তোর এই জীবনে ভালো লাগে নাই, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখন কেমন হবে? মনে মনে হেসে বলল, ভালোই হবে। তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না চাই, চোখ বন্ধ করে নিজে বুড়িগঙ্গায় ঝাঁক দিয়ে দিবে দেখিস। বাজে কথা বলিস না মেঘ। ওনার অতীত ফিরে এসেছে, ওনার জীবন বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ের অতীত যদি ভাইয়ের জীবনে আরও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো সে মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিচ্ছু করতে হবে না। আবির ভাই আর আমি মিলে এই বাসায় পেছনের বাগানে ভাইয়াকে কুপিয়ে দিয়ে আসবো। বন্যা দু চোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়াকে ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট এমন একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই, তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল, লাউড স্পিকারে রেখে দিয়েছে। আশেপাশে সবাই বসা, তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে, সবাই বোঝানোর জন্য পরেও তানভীর নিজের সিদ্ধান্ত অড়ল থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসে। তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর হাত থেকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাকটা দিতে বলল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বন্যা। কি হয়েছে বন্যার? বন্যা মেঘের কিছু বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতেই তানভীর ঝটফট করে বলল, আমি এখনই আসছি। ভাইয়া শোনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। বন্যা বন্ধের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করলো, এই V1, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলে কেন? তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি আর তার থেকেও বেশি বোরিং। মেঘ এসে উত্তর দিল, আবার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চাঁদে পাঠাই দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সে কাজ তো শেষ, তাই এখন আমার গ্রুপ ট্রুপের প্রয়োজন নেই। সাথে শান্ত কণ্ঠে শুধু, তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপে কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডি লগইন অ্যাক্টিভ চেক করতাম, যেন উনি আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি। উনি এই কয়েকদিন আমার আইডিতে একবারের জন্য ঢুকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়েছি, যাতে উনি কিছুই বুঝতে না পারেন। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদ্ধৃত কণ্ঠে শুধালো, তুই তো চালাক হলি কবে? কিছুদিন যাবো, অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি, বুঝলি। বন্যা মনির সে সাথে বকলো বাকিরাম। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চড়া ছেলেটা দুই হাতের পেছনে হাত বেশ কিছু ফুল দেখে বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা একটা মেয়ে আসলো, বেশ সুন্দর করে সেজে গুঁজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল, পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরলো। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলো, সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন হয়। সেদিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এইভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড মিস করছে সে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটা আবিরের মতোই, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আর মনে ভাবছে, আবির ভাই কি কখনো এইভাবে আমাকে প্রপোজ করবে? যেমন একটা লাল গোলাপ চেয়েছিল, তবুও দেয়নি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ করার আশা বড্ড বেড়ে বাড়ান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, সাতসাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি।
পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বড় থতমত খেয়ে তানভীর দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটা বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে তো রাজ্যের দুঃখ। মন খারাপে পাহাড় সরিয়ে গলা খাকারে দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাই। বড় খেতে গিয়ে বড়ের একটা বিচি গিলে ফেলেছিল। যদি পেটে গাছ হয়ে যায়, এই আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলেছে কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টোপিঠ দিয়ে নিজের চোখ মুছে মুছে আকাশে ফেলে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে পড়ল, এটা সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা কিছু এখনো বলছিস না? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বলে, আর কোনো কারণ নেই। মেঘে একটু থেমে আবার বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেই দিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলে এসেছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা উগরি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ নেই। আয়েশাকে দেখার পর থেকে বন্যার আতঙ্কে কয়েকগুণ বেড়ে গেছে। রাত বিরেতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দা দাঁড়িয়ে থাকে। প্রায় রাতে আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না। বেশ কিছুদিন ক্লাস পর্যন্ত আসেনি। তারপর রাজবাড়ি কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ওর ফুপ্পির বাসায় যাবে। ওনাদের বাসায় আমাদের বাসায় ওইদিকেই। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত পৌঁছে দিয়ে এসো। তার মেঘ নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝালক। তার মেয়ে চাইল কেউ মনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে, চোখে ভাষায় বোঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না। কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদিত কণ্ঠে বলল, কি রে, যাচ্ছিস না কেন? ভাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে বসে। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিরহাজ, তামিম তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন কোনো তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টুমি করছে, অথচ মেঘের মনোযোগ কাপালটার দিকে। দুজনে পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আগ-পাছ না ভেবে সবার মধ্যে থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলায় আবিরের কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতে ভুলে গেল। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্ত স্বরে বললেন, সাইলেন্স ইউর ফোন। আবির তড়িৎ গতিতে ফোন সাইলেন্স করতেই টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোন স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্র মেঘ আর্তনাদ করে উঠল, আবির ভাই। আবির বরাবর মতো শান্ত আর আবির্ষিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির আবার আস্তে আস্তে করে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। আপনি বলুন, আর কতদিন বাকি? মেঘ মৃত্যু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতে ভালো লাগছিল। খেয়েছেন আপনি? এখনও খাওয়া হয়নি, একটু পরে খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় যাইনি এখনও। আবার ভ্রুকুচকে প্রশ্ন করলো, এখনও বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিটা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বে নয় জবাব দিল, মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ আর লট। সহসা আবির অশ্রুযোগের প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখল। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে গলায় খাকার দিয়ে মুচকি এসে উত্তর দিল, আচ্ছা, তারপর? মেঘ আবার আহ্লাদে কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? আবির মোলায়েম কণ্ঠে ছোট্ট জবাব, মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিল। আজ সে কল কাটছে না, বরং আবিরকে প্রশ্ন করছে, অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাজবাড়ি কণ্ঠে শুধল, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ অতর্কিত কণ্ঠে বলে শুরু করলো,
সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিতেই পারতেন। রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান। আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি। ওকে। আচ্ছা। আমি কল কেটে মোবাইলটি নিয়ে নিজের পকেটে কপালে আস্তে করে একটা গাঁটটা দিল। দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেয়ে সে প্রশ্ন সবার শেষে জিজ্ঞাসা করেছে। প্রথমে জিজ্ঞাসা করলে আমার একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রেখে বলল, সরি, ইউর ওয়েস্টিং টাইম। সবার মধ্যে থেকে একটা মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞাসা করলো, শি ইজ ইউর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই অ্যাম নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক একবার একাল হেসে বললেন, শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ, বেস্ট অফ লাক। আবির অনুষ্ঠ কণ্ঠে জানালো, নো স্যার, আই অ্যাম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ। প্রে ফর আস অ্যান্ড এগেইন সরি। তানভীরকে বর্ণাকে একটা লাইব্রেরিতে গেল। বর্ণা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনার প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তিনবার বর্ণাকে কিছু বলতে যাচ্ছে, কিন্তু বলা ব্যস্ত দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আর কিছু কাজ আছে। কাজ অন্যদিন করে যাবে, এক জায়গায় যাব। বর্ণা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন কণ্ঠে হাসে, বড় এক বিচি খেলে কিছু হবে না বোকা। বর্ণা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না? তাহলে কি, চালাক? কতটা? বর্ণা তখনও তানভীরের দিকেই তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বর্ণা ঢোক গিলে ভেতরের শক্ত কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, সবসময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন কল তো দিতে পারো না। বর্ণার কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত? বর্ণা এপাশ ওপাশ মাথা নেড়ে কিছু নিচু স্বরে জিজ্ঞাসা করলো, আমি বাসায় যাব। মনের ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা তানভীরকে বোঝাতে পারছে না। তানভীর বর্ণাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বর্ণার ইচ্ছে ছিল না, তানভীর জোর করে এসেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিয়েছে। বর্ণা দ্রুত চা খাচ্ছে, যেন এত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বর্ণার এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল, সেদিনের মেয়েটার কথা মনে আছে? বর্ণা বুঝে অবুঝের মতো প্রশ্ন করলো, কোন মেয়ে? আয়েশা। নামটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই বর্ণা বিস্ময়ে খেয়ে উঠল। টক আর কাঁচামরিচের ঝাঁঝে কাঁচতে কাঁচতে বর্ণার শ্বাস আটকে যাচ্ছে, 2 চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে দেওয়ার উপক্রম হয়ে গেছে। তানভীর কী করবে বুঝতে না পেরে বর্ণার মধ্যে অনবরত ফুল দিতে লাগলো। তানভীর তখনও বর্ণার পাশেই রয়েছে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বর্ণা আস্তে করে বলল, আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বর্ণা বলল, তখন কি যেন বলছিলেন, বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করলো, যে শাকচুনির নাম নেওয়াতে তোমারই এ অবস্থা হয়েছে। শাকচুনির নাম আর জীবনে মুখে নেব না। বর্ণা আবারও বলল, কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করে মেয়েকে কল দিয়েছি, ততক্ষণে মেঘ বাসা চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্র মেঘের পোস্টটা সামনে এসেছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুক্ত কণ্ঠে বলল, রূপকথার রাজকুমার না হলেও আবিরের রাজকুমার হয়ে খুব শীঘ্রই ফিরব, ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10:30 নাগাদ আবিরের কল এসেছে। মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে। আবির কল দিতেই ধীর কণ্ঠে শুধালো, কী অবস্থা? কিসের কী অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ে? তোর। আমার বিয়ে? কবে? সেসব জেনে তোর কাজ কি? তুই না বলেছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কী লাগে সব নিয়ে নিস। মেঘ আহমেদের মতো তাকে বলল, আমি আপনাকে এটা বলিনি তো। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল। আমার কিছু লাগবে না। আবার দ্বিগুণ কণ্ঠে বলল, আগামীকাল শপিংয়ে যাবি, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে। সে সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করছে।
এছাড়া আরও কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা। বর্ণা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বর্ণার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে এই টিউশন পড়ানো কষ্ট হয়ে যাচ্ছে, তাই বর্ণাই পড়াচ্ছে। বিকেলের দিকে বর্ণার টিউশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে মেইন গেট পর্যন্ত যাচ্ছিল, তখনও একটা জিনিস দেখতে পারলো। এর মধ্যে তার কোথায় যেন কী রয়েছে। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো, বর্ণা। মেলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বর্ণা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। ট্রিপিস পর এক মেয়ে, মাথায় ওড়না দেওয়া, এগিয়ে আসলো বর্ণার কাছে। বর্ণা শুকনোতে তাকিয়ে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে কিভাবে চেনেন? আমি আয়েশা, সেদিন দেখা হলে মনে নেই? তার মেয়ের সাথে তুমি ছিলে? বর্ণা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, কিছু বলবেন? হ্যাঁ, তুমি মেঘের ফ্রেন্ড, তাই? বর্ণা না? জি। কেন? আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি মেঘের ফ্রেন্ড। অনেক আগে তোমাকে দেখেছিলাম, তখন আমরা অনেক ছোট ছিলাম। বর্ণা নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আমাকে কি কোনো দরকার রেখেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানভীরের বিষয়ে জিজ্ঞাসা করতে রেখেছিলাম। তুমি জানো না কি তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল? পারিবারিক সমস্যার কারণে কোনোদিনই যোগাযোগ ছিল না। মূলত তানভীরের জন্য আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? মনা কপাল কুঁচকে প্রশ্ন করলো। থাকলে কি করবেন? আয়শা ফিক করে এসে বলল, মজা করতেছি। তোমাকে তানভীর ছোট বোনের চোখেই দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বর্ণা ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তাহলে তো আপনি ভালোই জানেন দিচ্ছি। আসছি। বর্ণা চলে যাচ্ছে। মেয়েটা পেছন ছেড়ে জিজ্ঞেস করলো, তোমার কাছে তানভীরের নাম্বার আছে? বর্ণা কোনো উত্তর দিল না। মেয়েটা আবার বলল, তানভীরের সাথে দেখা হলে আমার কথা বলবো। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। মুজাম্মিল খানও ঢাকায় নেই। আলিয়াম আহমেদ খান সব একা সামনে হিমশিম খাচ্ছে। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদেরকে সব কিছু বুঝিয়ে নিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমেদ কারো ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেননি। অনেকক্ষণ পর ফোন দেখে আবির কল ব্যাক করেছে। আবির সালাম দিয়ে শক্ত করতে বলল, আবু, সিফাতের ব্যাপারে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ। কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্ত নিয়ে আবার ভাবা উচিত। তোমার চাচ্ছু তোমার কাছে বিচার দিয়েছে? না আবু, চাচ্ছু শুধু জানিয়েছে এটা একান্তই আমার মতামত। তারপর যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যে চলে আসব। চাচ্ছু কাকামণি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়ার সিদ্ধান্ত ভুল? তোমরা যা মনে হবে ঠিক তাই শুধুমাত্র ঠিক? আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 20 থেকে 25 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করে কোনো গ্রামে জানো না, সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন, সেটা কি আদৌ যুক্তিযুক্ত? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বলেন অফিসে আসবে। তারপর যদি নিতে চান, আরও অনেক মানুষ আছে, প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন, দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদ পড়ে জবের জন্য আমার কাছে এসেছে। এখন আমি যদি তাদের মতো করেই ব্যবহার করি, তাহলে তাদের সাথে আমাদের মধ্যে কি পার্থক্য রইল? দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষের নিজের ভুল ও সূত্রগুলোকেও শুধরাতে পারে। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবে সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারেন। তুমি দুশ্চিন্তা করো না, সাবধানে থেকো, আর যত তাড়াতাড়ি চলে এসো যদি তোমার ইচ্ছে হয়। আবির মনির হেসে বলল, সরি আব্বু। সরি বলছে কেন? বলতে ইচ্ছে করলো তাই। আরও 1 সপ্তাহ কেটে গেছে। আবির বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খানবাড়ির আমেজ বদলে গেছে। মালিয়া খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। সকাল থেকে আমাদের বিশাল আয়োজন দেখছে, আর ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না। তারপরে কি মনে করে ভার্সিটি এসেছে। একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস শুরু হয়েছে কেবল। 15 মিনিট হবে। এর মধ্যে মেয়েদের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখ মুখ ধুয়ে নিয়ে পানি দিয়ে এসেছে।
তারপর ঠিক হয়েছে। মেঘের অবস্থা দেখে বর্ণা ভয় পাচ্ছে। তানভীরকে কল দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। মাত্র 10 থেকে 15 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বর্ণার গায়ে ঢলে পড়ল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।